তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, ইতালিতে রেড অ্যালার্ট, জার্মানিতে ৩ মাসে প্রায় ১০,০০০ মৃত্যু। মধ্যপ্রাচ্যে শান্তি আসছে না সহসায়, আলোচনার টেবিলে না এলে ইরানে হামলার কঠোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। শীঘ্রই আসছে ককরোচ জনতা পার্টির ভবিষ্যৎ কর্মসূচির ঘোষণা, বুধবার দলের শীর্ষ নেতাদের বৈঠক। স্বাগত বিশ্বযোগে, আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ ও দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। জার্মানিতে মাত্র ৩ মাসে প্রায় ১০,০০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য বিষয়ক সরকারি প্রতিষ্ঠান রবার্ট কখ ইনস্টিটিউট। একই সময়ে গ্রিস, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে চলছে ব্যাপক তৎপরতা। আরাফাত ইসলামের রিপোর্ট। অস্বাভাবিক তাপপ্রবাহের কবলে পড়েছে ইউরোপ, সাথে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এর মধ্যেই জার্মানির সরকারি জনস্বাস্থ্য সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। চলতি বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত তীব্র গরমে দেশটিতে ৯,৮০০ মানুষের মৃত্যু হয়েছে। ইতালিতে তীব্র গরমে নাকাল রোমে আসা পর্যটকরা। তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। এরই মধ্যে দেশটির ২৫টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আমরা এমন অসহনীয় গরম আশা করিনি। অবস্থা খুবই ভয়াবহ। রোমে এমন গরম আগে দেখিনি। ফ্রান্সেও একই অবস্থা। ঘুরতে এসে যেন বিপাকে পড়ে গেছি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপপ্রবাহের তীব্রতা বাড়ছে। ফলে রাতারাতি কমছে না তাপমাত্রা। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বয়স্ক, শিশু এবং অসুস্থরা। দাবানল নিয়ন্ত্রণে গ্রিসে চলছে বিমান ও হেলিকপ্টারের অভিযান। রাজধানী এথেন্সের পশ্চিমে পোর্তো জার্মেনো এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ১,০০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীর শত শত সদস্য। ফ্রান্সে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এলেও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও সতর্ক নজরদারি চলছে। নতুন করে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে ফায়ার ফাইটাররা নিরলস কাজ করে যাচ্ছেন। শুধু ইউরোপ নয়, ওয়াশিংটনেও দাবানলের ভয়াবহতা ছড়িয়েছে। আগুনে এরই মধ্যে প্রায় ৭০০ বাড়িঘর পুড়ে গেছে। নিরাপত্তার স্বার্থে ১০,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম আবহাওয়া, তাপপ্রবাহ ও দাবানল বিশ্বজুড়েই বাড়ছে বলে মত বিশ্লেষকদের। ফলে দুর্যোগ মোকাবেলার পাশাপাশি দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নেয়ার কৌশল জোরদার করার তাগিদও বাড়ছে। আরাফাত ইসলাম, ৭১। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাথে পোষা প্রাণীদের আশ্রয়ের ব্যবস্থা করায় প্রশংসায় ভাসছে জাপানের একটি পশু হাসপাতাল। এ নিয়ে একটি প্রতিবেদন করেছেন সহকর্মী অরিসুল ইসলাম। আমরা সেটি এখন দেখে নেব। হঠাৎ তীব্র কম্পন, মুহূর্তেই কেঁপে ওঠে জাপানের দক্ষিণাঞ্চলের কুমামোতো অঞ্চল। কারখানায় কর্মরত ৩১ বছর বয়সী তোমোকো প্রাণ বাঁচাতে ছুটে বেরিয়ে আসেন ভবন থেকে। বাড়ি ফিরে দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো, নেই বিদ্যুৎ কিংবা পানির সংযোগ। বাবা মায়ের সঙ্গে যোগাযোগও সম্ভব হচ্ছিল না। কিন্তু সবচেয়ে বড় চিন্তা ছিল তার ২ পোষা কুকুর কু ও শেরিকে নিয়ে। নিরাপদ আশ্রয়ের খোঁজে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গেলেও কোথাও পোষা প্রাণী নিয়ে থাকার সুযোগ পাননি তিনি। বাধ্য হয়ে প্রথম রাত কাটাতে হয় গাড়ির ভেতরে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারেন কুমামোতো অঞ্চলের রিউনোসুকে পশু হাসপাতাল দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ ও তাদের পোষা প্রাণীদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছে। ভূমিকম্পের পর আমি খুবই চিন্তায় ছিলাম আমার পোষা প্রাণীদের নিয়ে। ওরা আমার পরিবারেরই সদস্য। যতটা সম্ভব ওদের সঙ্গে থাকতে চাই। ওরা আমার কাছে খুবই মূল্যবান। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্যোগের সময় মানুষ কখনোই তাদের পোষা প্রাণীকে ফেলে যেতে চান না। কিন্তু অনেক আশ্রয়কেন্দ্রে স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে প্রাণী প্রবেশ নিষিদ্ধ থাকে। তবে রিউনোসুকে পশু হাসপাতাল প্রাণীদের কথা ভেবেই পদক্ষেপ নিয়েছে। দুর্যোগের সময় কুকুর বিড়াল পরিবারের সঙ্গেই থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু অনেক আশ্রয়কেন্দ্রে সেই সুযোগ নেই। তারা যাতে একসঙ্গে থাকতে পারে এমন আশ্রয়কেন্দ্র খুবই প্রয়োজন।
আমাদের হাসপাতালে 100 মানুষ এবং তাদের পোষ্য প্রাণীর থাকার ব্যবস্থা রয়েছে। ভূমিকম্পের পর সেখানে 26 জন তাদের পোষ্য সহ আশ্রয় নিয়েছিলেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় আশ্রয় কেন্দ্রে থাকা মানুষের সংখ্যা কমে গেছে। 2016 সালের কুমামোতো ভূমিকম্পের সময়ও একইভাবে দরজা খুলে দিয়েছিল এই হাসপাতাল। এবারের ভূমিকম্পেও তারা ভেটেরিনারি নার্সিং স্কুলের শ্রেণীকক্ষগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তর করেছে। এখানে একসঙ্গে প্রায় 100 মানুষ ও তাদের পোষা প্রাণী থাকার ব্যবস্থা রয়েছে। গত 28 জুলাই জাপানের কুমামোতো অঞ্চলে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সেখানকার বিভিন্ন ঘরবাড়ি বিধ্বস্ত হয়, সেতু ভেঙে যায় এবং একটি শপিং মলে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় প্রায় 1.5 লাখ পরিবার, নিহত হয় বহু মানুষ। অরিসুল ইসলাম, 71। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সাথে আলোচনা এখনো চলছে। একই সাথে তিনি সতর্ক করে বলেছেন সংঘাত অবসানের লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য এটি তেহরানের শেষ সুযোগ। তবে ওয়াশিংটনের সাথে আলোচনার বিষয়টি অস্বীকার করেছে তেহরান। তাদের দাবি হরমুজ প্রণালী ইস্যুতে ওমানের সাথে চলমান আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। ইরান যুক্তরাষ্ট্র সংঘে নতুন করে আলোচনা নিয়ে চলছে নাটকীয়তা। ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে আলোচনা চলার দাবি করলেও তা সম্পূর্ণ নাকচ করে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। হোয়াইট হাউসে আলোচনার বর্তমান অবস্থা সম্পর্কে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এটি ইরানের অনুরোধে হচ্ছে এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের সমর্থন রয়েছে। ট্রাম্প আরও বলেন, ইরান চূড়ান্ত ও বড় ধরনের ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়ার আগে তিনি শেষবারের মতো একটি সুযোগ দিতে চান। আমার মনে হয় আমরা হয়তো কোনো একটা সমাধানে পৌঁছাতে পারবো, তবে চূড়ান্ত পদক্ষেপ নেবার আগে আমি তাদের শেষবারের মতো একটি সুযোগ দিতে চাই। আমরা যা পরিকল্পনা করেছি তা বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন একটি কাজ। আশা করি তাদের শুভবুদ্ধির উদয় হবে। ট্রাম্প আরও জানান, আলোচনার অন্যতম প্রধান বিষয় হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার বিষয়টি বাস্তবায়নে আরও কিছুটা সময় লাগতে পারে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মুহূর্তে কোনো আলোচনা শুরু হচ্ছে না। পাশাপাশি কোনো প্রতিনিধি দলকে আমন্ত্রণ বা কোনো ইরানি প্রতিনিধিদের বিদেশে পাঠানোর পরিকল্পনাও তাদের নেই। তবে হরমুজ প্রণালী ইস্যুতে ওমানের সাথে চলমান আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান বাঘাই। এছাড়া কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও ইরান জানিয়েছে যে তাদের সামরিক প্রতিরোধ সক্ষমতা বজায় রয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড IRGC ঘোষণা করেছে, যে কোনো হুমকির জবাবে পাল্টা ব্যবস্থা নিতে তারা প্রস্তুত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেনকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর সুরক্ষায় মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মনিরুজ্জামান বাবু, 71। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে নিরস্ত্রীকরণের পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সাথে তার মতপার্থক্য রয়েছে। গাজায় পুনর্গঠন কাজ শুরুর আগে হামাসকে অবশ্যই নিরস্ত্রীকরণ করতে হবে বলে জানান তিনি। ট্রাম্পের বোর্ড অফ পিসের প্রধান দূত নিকোলাইয়ের সাথে বৈঠকে নেতানিয়াহু বলেন, গাজা পুনর্গঠন পর্বে যাওয়ার আগে হামাসকে নিরস্ত্র করতে হবে এবং গাজা উপত্যকাকে সাময়িকভাবে মুক্ত করতে হবে। গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন, বোর্ড অফ পিস হামাসের সাথে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির আওতায় হামাস অস্ত্র ত্যাগ করবে এবং যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ইসরায়েলি সেনারা সরে যাবে। অন্যদিকে গাজা বিষয়ক পরিকল্পনায় নতুন করে ভোটের দাবি জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীরা। শীঘ্রই ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণে বৈঠকে বসছে ককরোচ জনতা পার্টি। আগামী বুধবার সংগঠনের শীর্ষ নেতারা বৈঠক করবেন। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি এবং শিক্ষার্থী এবং তরুণদের মতামতের ভিত্তিতে নতুন পরিকল্পনা চূড়ান্ত করা হবে। এরপরই আসতে পারে তাদের নতুন কর্মসূচির ঘোষণা। টানা 36 দিনের আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আদায় করে আলোচনায় আছে দলটি, জানাচ্ছেন অরিসুল ইসলাম।
দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ককরোচ জনতা পার্টি সারা দেশে ব্যাপক পরিচিতি লাভ করে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে। আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সেই দাবি পূরণ হওয়ার পর আপাতত আন্দোলন স্থগিত করা হয়েছে। আন্দোলন শেষ হওয়ার পর অভিজিৎ দীপকে জানিয়েছিলেন সংগঠন শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করবে। তবে তার আগে দেশের বিভিন্ন এলাকার শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের মতামত সংগ্রহ করা হবে। সেই মতামতের ভিত্তিতেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে বুধবার মহারাষ্ট্রের সাম্ভাজি নগরে অভিজিৎ দীপকের বাসভবনে বৈঠক হবে। সেখান থেকেই ককরোচ জনতা পার্টির ভবিষ্যৎ কর্মসূচির ঘোষণা আসতে পারে। এদিকে সংগঠনটিকে ঘিরে নতুন বিতর্ক দেখা দিয়েছে। বিভিন্ন রাজ্যে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ থাকলেও ককরোচ জনতা পার্টি কেন সব ক্ষেত্রে একই আন্দোলনে নামেনি তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে পাঞ্জাবের ঘটনায় তাদের ভূমিকা নিয়ে সমালোচনা হয়েছে। বিশ্লেষকদের মতে এই আন্দোলনের পেছনে শুধু প্রশ্নপত্র ফাঁস নয়, তরুণদের দীর্ঘদিনের ক্ষোভও কাজ করছে। উচ্চশিক্ষা শেষ করেও অনেকের কর্মসংস্থান হচ্ছে না। একই সঙ্গে জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। ফলে তরুণদের একটি বড় অংশ পরিবর্তনের দাবিতে সোচ্চার হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ককরোচ জনতা পার্টি তাদের আন্দোলনকে শুধু শিক্ষা ব্যবস্থার সংস্কারে সীমাবদ্ধ রাখবে, নাকি কর্মসংস্থান, মূল্যস্ফীতি এবং তরুণদের অন্যান্য দাবিও সামনে নিয়ে আসবে। অরিসুল ইসলাম, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের নতুন নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে আগামীকাল সকাল ৯:৩০। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।